হ্যালো স্টুডেন্টস, আইসিডিএসের আরও একটি নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আইসিডিএস কর্মী ও সহায়িকার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলি তোমাদের পরীক্ষায় আসবে, অর্থাৎ এখান থেকে তোমরা কমন পাবে। তো সেক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। এগুলি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন রয়েছে তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য। তো দেখো, প্রথম প্রশ্নে বলা হচ্ছে মায়ের দুধের মাধ্যমে শিশুর দেহে কোন অ্যান্টিবডি প্রবেশ করে। এই প্রশ্নটি তোমাদের আইসিডিএস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, অবশ্যই মনে রাখবে। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইমিউনোগ্লোবিউলিন এ। এখানে তোমরা দেখো ফুল ফর্ম দেওয়া রয়েছে এবং শর্ট ফর্ম দেওয়া রয়েছে, এই দুটোই কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এবং এখানে তোমাদেরকে জানিয়ে রাখি, এই যে ইমিউনোগ্লোবিউলিন এ রয়েছে, এটি হচ্ছে একটি অ্যান্টিবডি যেটি মায়ের দুধের মাধ্যমে শিশুর দেহে প্রবেশ করে, এবং যতক্ষণ না পর্যন্ত শিশুর দেহে নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে ততক্ষণ না পর্যন্ত এই অ্যান্টিবডি কিন্তু শিশুকে রক্ষা করে। ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অ্যান্টিবডি রয়েছে যেটি মায়ের দুধের মাধ্যমে শিশুর দেহে প্রবেশ করে। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে প্রসবের পর মাতৃদুগ্ধ নিঃসরণে সাহায্য করে কোন হরমোন। প্রসবের পর মাতৃদুগ্ধ নিঃসরণে সাহায্য করে কোন হরমোন। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অক্সিটোসিন। অক্সিটোসিন হবে এখানে কারেক্ট আনসার। অপশন সি অবশ্যই তোমরা মনে রাখবে। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে মানুষের রক্তের কোথায় হিমোগ্লোবিন থাকে। মানুষের রক্তের কোথায় হিমোগ্লোবিন থাকে। তো এখানে সঠিক অপশন হয়ে যাবে লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে যে রক্তনালীটি কেটে গেলে ফিনকি দিয়ে রক্ত বের হয় সেটি হলো। যে রক্তনালীটি কেটে গেলে ফিনকি দিয়ে রক্ত বের হয় সেটি হলো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ধমনী। ধমনী হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে প্রোটিনের অভাবে শিশুদের কোন রোগ হয়। প্রোটিনের অভাবে, অর্থাৎ শিশুদের দেহে যখন প্রোটিনের অভাব দেখা যায় তখন কোন রোগ হয় বা কোন রোগ হয়। তো দেখো, শিশুদের দেহে যদি প্রোটিনের অভাব দেখা যায় তাহলে দুটি রোগ হয়। একটি হচ্ছে ম্যারাসমাস, আরেকটি হচ্ছে কোয়াশিওরকর। অর্থাৎ এখানে সঠিক অপশন হয়ে যাবে অপশন ডি, বি ও সি উভয়েই। বি ও সি উভয়ে, অর্থাৎ ম্যারাসমাস এবং কোয়াশিওরকর এই দুটি রোগেই কিন্তু দেখা যায় প্রোটিনের অভাবে শিশুদের ক্ষেত্রে। আর তোমরা অবশ্যই জানো যে ভিটামিন ডি এর অভাবে শিশুদের ক্ষেত্রে রিকেট রোগ হয়। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে কোন পুষ্টি উপাদানটি আপেলে বেশি পরিমাণে পাওয়া যায়। অর্থাৎ আপেলে বিভিন্ন পুষ্টি উপাদান পাওয়া যায়, তার মধ্যে সবচেয়ে বেশি এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার। এখানে দেখো শর্ট ফর্মগুলি দেওয়া রয়েছে, এইভাবে কিন্তু পরীক্ষা আসতে পারে, তো সেক্ষেত্রে মনে রাখতে হবে সব কিছুই। এখানে দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পটাশিয়াম। তো তোমাদেরকে জানতে হবে পটাশিয়ামের সংকেত কি। পটাশিয়ামের সংকেত হচ্ছে কে। তো সেক্ষেত্রে এখানে কারেক্ট আনসার হয়ে যাবে পটাশিয়াম। পটাশিয়াম উপাদানটি আপেলে বেশি পরিমাণে পাওয়া যায়। এই যে 4টি রয়েছে, তুলনামূলকভাবে এখানে কিন্তু পটাশিয়াম বেশি পরিমাণে পাওয়া যায়। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে একজন সুস্থ মানুষের জন্য নিচের কোন বিষয়গুলো প্রয়োজন। আশা করি এই প্রশ্নের উত্তর সবাই পারবে। একজন সুস্থ মানুষের জন্য নিচের কোন বিষয়গুলো প্রয়োজন।
তো দেখো, একজন সুস্থ মানুষের জন্য টিকাদান অবশ্যই প্রয়োজন, সুষম খাদ্য প্রয়োজন এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধিও কিন্তু প্রয়োজন। অর্থাৎ এখানে সঠিক অপশান হয়ে যাবে উপরের সবগুলি। উপরের সবগুলি এখানে হবে কারেক্ট আনসার। ঠিক আছে, যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে যাতে সবাই এই ক্লাসটি পেতে পারে। দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারতের বৃহত্তম উপকূলীয় রাজ্য কোনটি? বৃহত্তম উপকূলীয় রাজ্য অর্থাৎ ভারতে যে সমস্ত রাজ্যগুলি রয়েছে এবং যে রাজ্যগুলি উপকূলের নিকটবর্তী বা উপকূলের তীরে অবস্থিত, তো সেই সমস্ত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের উপকূল রেখা সবচেয়ে বেশি রয়েছে সেটাই হচ্ছে বৃহত্তম উপকূলীয় রাজ্য। ঠিক আছে, উপকূলবর্তী রেখা সবচেয়ে বেশি রয়েছে বা উপকূল অংশ বেশি রয়েছে কোন রাজ্যে ভারতবর্ষের? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট। গুজরাটে ভারতবর্ষে যতগুলি রাজ্য রয়েছে, উপকূলবর্তী রাজ্য রয়েছে, তার মধ্যে বৃহত্তম উপকূলীয় রাজ্য হচ্ছে গুজরাট। গুজরাটে সবচেয়ে বেশি উপকূলীয় অংশ রয়েছে। কত অংশ রয়েছে? প্রায় 1600 কিলোমিটার। প্রায় 1600 কিলোমিটার কিন্তু উপকূলীয় অংশ রয়েছে। আর যে গোয়া রাজ্য রয়েছে সেখানে কিন্তু সবচেয়ে কম উপকূলীয় রেখা রয়েছে বা অংশ রয়েছে। আর এখানে তোমরা অবশ্য কমেন্টে জানাবে একটি প্রশ্নের উত্তর, সেটা হচ্ছে ভারতের কয়টি উপকূলীয় রাজ্য আছে? ভারতে যে সমস্ত রাজ্যগুলি রয়েছে উপকূলে, তো কয়টি টোটাল উপকূলীয় রাজ্য রয়েছে? যারা জানো অবশ্যই কমেন্টে জানাবে। 8টি, 9টি, 10টি নাকি 7টি? ভারতের কয়টি উপকূলীয় রাজ্য রয়েছে প্রত্যেকেই কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে কোন রাজ্য উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত? এখানে প্রশ্নে বলেছে দেখো কোন রাজ্য, অর্থাৎ ভারতবর্ষের কোন রাজ্যটিকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আসাম। আসাম হবে এখানে কারেক্ট আনসার। এবং যদি তোমাদেরকে প্রশ্নে বলা হয় যে উত্তর পূর্ব ভারতের কোন শহরটি ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত, এবং যেখানে অপশানে অবশ্যই তোমাদের দেয়া থাকবে গুয়াহাটি। গুয়াহাটি, আসামের যে গুয়াহাটি শহর, এই শহরটিকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। ঠিক আছে, গুয়াহাটি। গুয়াহাটি শহরকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার এবং যেটি আসাম রাজ্যে অবস্থিত। পরবর্তী 10 নম্বর প্রশ্নে দেখো বলা হচ্ছে কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলে? এই রকম প্রশ্ন কিন্তু আসতে পারে এবং এখানে দেখো অপশানগুলো আলাদা রয়েছে। যদি অপশানে থাকে গুয়াহাটি, তাহলে কিন্তু গুয়াহাটি হবে কারেক্ট আনসার। আর যদি অপশানে থাকে এই রকম, তাহলে কোনটি হবে কারেক্ট আনসার তোমাদেরকে বলতে হবে। কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলে? তোমাদেরকে জানিয়ে রাখি, দুটি শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। একটি হচ্ছে আসামের গুয়াহাটি, আরেকটি হচ্ছে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি। পশ্চিমবঙ্গের শিলিগুড়িকেও কিন্তু উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। যদি অপশানে গুয়াহাটি থাকে তাহলে শিলিগুড়ি থাকবে না, আর যদি শিলিগুড়ি থাকে তাহলে গুয়াহাটি থাকবে না। তো সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। আর দেখো এখানে আরও একটি তথ্য, এই যে শিলিগুড়ি শহরটি রয়েছে, এই শিলিগুড়ি শহর হচ্ছে মহানন্দা নদীর তীরে অবস্থিত। এটাও কিন্তু পরীক্ষা অনেক সময় আসে। মহানন্দা নদীর তীরে অবস্থিত শিলিগুড়ি শহর। তো দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে জল দূষণের ফলে দাঁত ও হাড়ের দুর্বলতা রোগকে কী বলে? জল দূষণের ফলে দাঁত ও হাড়ের দুর্বলতা রোগকে কী বলে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্লুরোসিস। ফ্লুরোসিস হবে এখানে কারেক্ট আনসার। অবশ্যই তোমরা মনে রাখবে ফ্লুরোসিস।
ঠিক আছে, জল দূষণের ফলে দাঁতে এবং হাড়ে এই রোগটি লক্ষ্য করা যায় এবং সেক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি এই রোগটি যাদের হয় দাঁতের রং কিন্তু বাদামি রঙের হয়ে যায়। পরের প্রশ্নে বলা হচ্ছে সাধারণ সর্দি জ্বর নিরাময়ের জন্য কোন ভিটামিন ব্যবহার করা হয়? সাধারণ সর্দি জ্বর নিরাময়ের জন্য কোন ভিটামিন ব্যবহার করা হয়? তো দেখো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ভিটামিন সি। ভিটামিন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার, অপশন সি। পরের প্রশ্নে বলা হচ্ছে কোন রাসায়নিকের কারণে টমেটোর রং লাল হয়? কোন রাসায়নিকের কারণে টমেটোর রং লাল হয়? সেই রাসায়নিকটির নাম কি? তো দেখো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে লাইকোপেন। লাইকোপেন হবে এখানে কারেক্ট আনসার। এবং তোমরা অবশ্যই জানো টমেটোতে কোন ভিটামিন বেশি পরিমাণে পাওয়া যায়? টমেটোতে ভিটামিন সি কিন্তু বেশি পরিমাণে পাওয়া যায়। ভিটামিন সি কিন্তু বেশি পরিমাণে পাওয়া যায়। ঠিক আছে, অবশ্যই মনে রাখবে। এই দুটি প্রশ্নই কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে চা এবং কফির প্রধান সক্রিয় উপাদান কোনটি? চা এবং কফির প্রধান সক্রিয় উপাদান কোনটি? তো প্রধান সক্রিয় উপাদান হচ্ছে ক্যাফিন। ক্যাফিন হচ্ছে প্রধান সক্রিয় উপাদান। পরের প্রশ্নে বলা হচ্ছে পোলিও রোগের টিকা কে আবিষ্কার করেন? পোলিও রোগের টিকা কে আবিষ্কার করেন? তো পোলিও রোগের টিকা আবিষ্কার করেন জোনাস সল্ক। এখানে তোমাদেরকে জানিয়ে রাখি একটি সহজ প্রশ্ন আইসিডিএস পরীক্ষায় বারবার আসে, সেটি হচ্ছে ওপিভি এর ফুল ফর্ম কি? ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন। ওরাল পোলিও ভ্যাকসিন। ঠিক আছে, এটাও কিন্তু পরীক্ষায় বারবার আসে। পোলিও রোগের টিকা আবিষ্কার করেন জোনাস সল্ক। আর তার সাথে সাথে তোমরা মনে রাখবে রবার্ট হুক, দেখতে পাচ্ছ রবার্ট হুক কিন্তু আবিষ্কার করেছেন কোষ। ঠিক আছে, কোষ আবিষ্কার করেন রবার্ট হুক। কোষ আবিষ্কার করেন রবার্ট হুক। পরের প্রশ্নে বলা হচ্ছে পেনিসিলিন কে আবিষ্কার করেন? পেনিসিলিন কে আবিষ্কার করেন? এটা আশা করি সবাই জানো। পেনিসিলিন কে আবিষ্কার করেন? তো দেখো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং হবে এখানে কারেক্ট আনসার। এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, এগুলো পরীক্ষায় বারবার আসে। দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে মানবদেহের সবচেয়ে কঠিন পদার্থ কোনটি? এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন রয়েছে, অনেকেই ভুল করে থাকে এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে। মানবদেহের সবচেয়ে কঠিন পদার্থ হচ্ছে দাঁতের এনামেল। দাঁতের এনামেল হবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, দাঁতের এনামেল। এবং তোমরা অবশ্যই মনে রাখবে দাঁতের এনামেলে তিনটি উপাদান থাকে বা তিনটি উপাদান দিয়ে গঠিত। একটি হচ্ছে ক্যালসিয়াম ফসফেট, একটি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, আরেকটি হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তিনটি উপাদান দিয়ে গঠিত দাঁতের এনামেল, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম ক্লোরাইড। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? এই প্রশ্নটি আইসিডিএস পরীক্ষায় রিপিট করা হয় বারবার। ঠিক আছে, যে প্রশ্নগুলি বারবার রিপিট করা হয় সেগুলি তোমাদেরকে জানতেই হবে। তো দেখো আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় 8ই মার্চ। কবে পালিত হয়? 8ই মার্চ।
8ই মার্চ কিন্তু পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। পরের প্রশ্নে বলা হচ্ছে ভারতে জাতীয় কন্যা শিশু দিবস কবে পালিত হয়? ভারতে জাতীয় কন্যা শিশু দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 24শে জানুয়ারি। 24শে জানুয়ারি হবে এখানে কারেক্ট আনসার। এবং তোমরা অবশ্যই মনে রাখবে, দেখো এখানে বলা হচ্ছে ভারতে জাতীয় শিশু কন্যা দিবস বা কন্যা শিশু দিবস, এটা বলেছে ভারতের ক্ষেত্রে। কিন্তু যদি বলা হয় আন্তর্জাতিক স্তরে বা আন্তর্জাতিক ক্ষেত্রে কন্যা শিশু দিবস কবে পালিত হয়, তো তখন কারেক্ট আনসার হয়ে যাবে 11ই অক্টোবর। ঠিক আছে, 11ই অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক স্তরে জাতীয় কন্যা শিশু দিবস, আর ভারতে পালিত হয় 24শে জানুয়ারি। ঠিক আছে, মনে রাখবে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে 2024 সালে কতজন ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? 2024 সালে কতজন ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? 2 জন, 4 জন, 5 জন নাকি 7 জন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 5 জন টোটাল পেয়েছেন ভারতরত্ন পুরস্কার। এবং কারা কারা পেয়েছেন তাদের নাম হলো, দেখো, কর্পূরী ঠাকুর, লালকৃষ্ণ আদভানি, পিভি নরসিংহ রাও, চৌধুরী চরণ সিং এবং MS স্বামীনাথন। এই নামগুলি তোমাদেরকে মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? দেখো কিভাবে প্রশ্নটি আসবে, ঘুরিয়ে যদি আসে, যদি প্রশ্ন জটিল করা হয়, তাহলে যে কোনো একটি নাম কিন্তু অপশানে দেয়া থাকবে, যে কোনো একটি নাম, এবং তোমাদেরকে বলা হবে যে নিম্নের কোন ব্যক্তি 2024 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, তখন কিন্তু যে কোনো একটি নাম দেয়া থাকবে। তো সেক্ষেত্রে তোমাদেরকে 5টি নামে কিন্তু মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবে? দেখো, কর্পূরী ঠাকুর, ঠিক আছে, ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর, কর্পূরী ঠাকুর, এইভাবে মনে রাখতে পারো। লালকৃষ্ণ আদবানি, ঠিক আছে, পিভি নরসিংহ রাও, পিভি, এই শর্ট ফর্মগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। MS স্বামীনাথন, চৌধুরী চরণ, দেখতে পাচ্ছ চৌধুরী, এটাও কিন্তু পরিচিত একটি শব্দ, এবং তার সাথে ঠাকুর রয়েছে। এইভাবে কিন্তু যে কোনোভাবে তোমরা যেভাবে মনে রাখতে পারবে সেভাবে কিন্তু মনে রাখতে হবে 5 জনের নাম। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই প্রশ্নটিও তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। তো এই ছিল আজকের 20টি প্রশ্ন, যেগুলি তোমাদের ICDS কর্মী এবং সহায়িকার পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। যারা যারা ভিডিওটি দেখলে প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি শেয়ার করে দেবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, বিভিন্ন জায়গাতে শেয়ার করে দেবে, যাতে যারা যারা প্রিপারেশন নিচ্ছে এই ক্লাসগুলি পেতে পারে। ধন্যবাদ।